Hello, my dear students. Most welcome in this fresh session of Chhaya Smart Class. Chhaya Smart Class এ তোমাদের সবাইকে স্বাগত। As usual, আমি কৌশিক স্যার চলে এসেছি তোমাদের সাথে বায়োলজি নিয়ে আলোচনা করতে। আর আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ক্লাস 12 সিলেবাসের থার্ড চ্যাপ্টার মানব জনন, তার একটা মোস্ট ফ্যাসিনেটিং অ্যান্ড ইম্পর্টেন্ট টপিক দেখতেই পাচ্ছ, ফার্টিলাইজেশন, নিষেক, যেটার জন্য তোমরা অ্যাংশাসলি ওয়েট করছিলে। এক্স্যাক্টলি নিষেক কি, কোথায় হয়, কখনই বা হয়, কিভাবে হয়, নানান প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তোমরা অপেক্ষা করছো। কিভাবেই বা একটা মাত্র শুক্রাণু সিলেক্ট হয়, একটা মাত্র ডিম্বাণুকে নিষিক্ত করতে, এই যাবতীয় প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ফর দ্য নেক্সট 30 মিনিটস প্লিজ হোল্ড অন আর এই স্মার্ট ক্লাস প্রপারলি ফলো করো। আর এর সাথে এই ফার্টিলাইজেশন সম্পর্কিত যাবতীয় তথ্য সঠিকভাবে পরিবেশন করা হয়েছে। সঠিকভাবে জানতে অবশ্যই তোমরা ক্লাস 12 ছায়াজীববিদ্যা টেক্সট বুক এবং ক্লাস 12 ছায়াজীববিদ্যা শিক্ষক, এই বই দুটো অবশ্যই হাতের কাছে রাখতে হবে। আর সাথে রয়েছে তোমাদের জন্য বিউটিফুল আজকের এই স্লাইড নিয়ে তৈরি করা ফার্টিলাইজেশনের স্মার্ট ক্লাস। সব কিছু মিলিয়ে নিজেকে করে তোলো অপ্রতিরোধ্য। তৃতীয় পর্যায় কি ঘটতে চলেছে দেখো, আমরা একটু আগেই বললাম একটা ডিম্বাণুর সামনে মিলিয়নস অফ স্পার্ম রিচ করেছে, পৌঁছেছে কোথায়? অ্যাম্পুলা রিজিয়ানে। সো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে নাও ইট ইজ ভেরি ইজি অ্যান্ড ফার্টিলাইজেশন উইল হ্যাপেন, বাট এই অ্যাম্পুলা রিজিয়ান পর্যন্ত পৌঁছানোর সময় শুক্রাণুর একটা বিশেষ কোনো মডিফিকেশন হয়েছে। এক্স্যাক্টলি মডিফিকেশন কি সেটা? আমরা যদি সিম্পলি বলি, একটা নর্মাল ক্ষেত্রে একটা যদি আমরা ফিমেল জেনিটাল ট্র্যাক্ট দেখি, এই যদি যোনিপথ হয় আর এটাই যদি আমাদের একটা অ্যাম্পুলা হয় ফ্যালোপিয়ান রিজিয়নের, এখানে যে স্পার্মটা ইনসেমিনেটেড হয়েছে সেই স্পার্ম সদ্য নির্গত, এই যে স্পার্ম, এই স্পার্মের এখনো কোনো ফার্টিলাইজেশন ঘটানোর ক্ষমতা নেই। ইয়েস, আই রিপিট ওয়ান্স সেকেন্ড, সদ্য নির্গত এই যে স্পার্ম, এটা নিষিক্তকরণে অক্ষম, নট ক্যাপাবল টু ফার্টিলাইজ। অবভিয়াসলি কোশ্চেন আসবে হোয়াই? বিকজ এই যে সদ্য নির্গত স্পার্ম, এই যে স্পার্মটা, সেই স্পার্মের সামনে বেশ কিছু প্রতিবন্ধকতা, ব্যারিয়ার রয়েছে। কিরকম? নর্মাল অ্যাক্রোজোমের বাইরে একটা গ্লাইকোপ্রোটিন এবং কোলেস্টেরলের অতিরিক্ত একটা আবরণ রয়েছে, যে আবরণটা ওই স্পার্মের অ্যাক্রোজোম থেকে যে উৎসেচকগুলো নির্গত হবে সেই উৎসেচক নির্গমনের বাধা সৃষ্টি করে। ফলে যদি অ্যাক্রোজোম থেকে উৎসেচকগুলো নির্গত হতে না পারে, তাহলে অবভিয়াসলি শুক্রাণু দ্বারা ডিম্বাণুর বিভিন্ন পর্দাগুলোকে পেনিট্রেট করা সম্ভব হবে না এবং দুটো প্রোনিউক্লিয়াসের মিলনও সম্ভব হবে না। ফলে এই মুহূর্তে সদ্য নির্গত এই যে স্পার্ম, ইট ইজ নট এবল টু ফার্টিলাইজ, অর্থাৎ এটা নিষিক্তকরণে অক্ষম শুক্রাণু। তাহলে আমরা বলেছি, দেখো, যোনিপথে সদ্য নিক্ষিপ্ত শুক্রাণু, সেই শুক্রাণুর অ্যাক্রোজোমের বাইরে একটা অতিরিক্ত মেমব্রেন রয়েছে। আমি শুধু বললাম কিসের মেমব্রেন? মেড আপ অফ গ্লাইকোপ্রোটিন অ্যান্ড কোলেস্টেরল। রেজাল্ট অফ দ্যাট, নিষিক্তকরণে অক্ষম এই শুক্রাণু। তাহলে হোয়াট ইজ দ্য সলিউশন? যখন এই স্পার্ম ডিউরিং ইটস সুইমিং, এটা যখন ক্রমাগত এই ইউটেরাইন ক্যাভিটির মধ্য দিয়ে এই ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে আসতে চাইছে, ওই সময়ে এই ইউটেরাইন ক্যাভিটি এবং যোনিপথ থেকে নির্গত বিভিন্ন রকমের তরল, সেই তরলগুলোর দ্বারা ওই যে বাইরের অতিরিক্ত আবরণ, সেটা ক্রমাগত ডিগ্রেড করে, সেটা নষ্ট হয়ে যায়, সেটা অবলুপ্ত হয়ে যায়। ফলে যখন ওই স্পার্মটা এসে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা অঞ্চলে রিচ করে, সেই স্পার্মের তখন ওই বাধা, ওই প্রতিবন্ধকতা, ওই ব্যারিয়ার, সেটা তখন আর থাকে না। ফলে ওই স্পার্ম তখন নিষিক্তকরণে সক্ষম হয়। তাহলে আমরা দেখলাম যোনিপথে সদ্য নির্গত যে স্পার্ম নিষিক্তকরণে অক্ষম, তার একটা নির্দিষ্ট কারণ রয়েছে। বাট ডিউরিং ইটস জার্নি টুয়ার্ডস অ্যাম্পুলা, সেই নিষিক্তকরণে অক্ষম থাকার যে কারণ, সেই কারণটা অপসারিত হয় এবং নাও ইট ইজ ক্যাপাবল টু ফার্টিলাইজ। এখন ওটা নিষিক্তকরণে সক্ষম শুক্রাণু হয়। অর্থাৎ বলছি, নিষিক্তকরণে যে অক্ষম শুক্রাণু, এটা কোথায়? নিষিক্তকরণে অক্ষম শুক্রাণু একটা যোনিপথে সদ্য নিক্ষিপ্ত শুক্রাণু, কিন্তু নিষিক্তকরণে সক্ষম শুক্রাণু এটা কোথায়? ইয়েস, এক্স্যাক্টলি অ্যাম্পুলা রিজিয়ানে। কিভাবে? দেয়ার ইজ সার্টেন চেঞ্জ, সার্টেন মডিফিকেশন।
ওই যে গ্লাইকোপ্রোটিন বা কোলেস্টেরলের মেমব্রেনটা অপসারিত হলো। দ্যাট প্রসেস ইজ নোন অ্যাজ ক্যাপাসিটেশন। সো ক্যাপাসিটেশন কি? ক্যাপাসিটেশন হলো সদ্য নির্গত শুক্রাণু, সেই শুক্রাণুর নিষিক্তকরণের ক্ষমতা থাকে না, বাট গ্র্যাজুয়ালি তার একটা পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনের মাধ্যমে ওটা নিষিক্তকরণের সক্ষম শুক্রাণুতে পরিণত হয়। দ্যাট চেঞ্জ, দ্যাট মডিফিকেশন ইজ নোন অ্যাজ ক্যাপাসিটেশন। লুক এট দ্য চেঞ্জেস। এটা হলো এপিডিডাইমিসে অবস্থানকারী একটা স্পার্মকে দেখিয়েছি, তার ইজাকুলেটেড স্পার্ম। লুক এট দিস আর দ্য ব্যারিয়ার্স, যেগুলোর জন্য অ্যাক্রোজোম থেকে এক্স্যাক্টলি ওই এনজাইম নির্গত হতে পারে না। ফাইনালি লুক এট দিস ক্যাপাসিটেড স্পার্ম, এটার এখন আর সেই ব্যারিয়ার নেই। ফলে এই যে মডিফিকেশন হয়েছে, ইট ইজ নোন অ্যাজ ক্যাপাসিটেশন। ফলে এই মুহূর্তে আর কোনো বাধা নেই একটা কোনো শুক্রাণু, সক্ষম শুক্রাণু দ্বারা একটা সক্ষম ডিম্বাণুকে নিষিক্ত করার। বাট দেয়ার ইজ এ প্রবলেম। ফার্স্ট অফ অল, এখন তোমরা ভাবছো স্যার আপনি একটা শুক্রাণু বলছেন, বাট এই মুহূর্তে মিলিয়নস অফ স্পার্মস আর ইন ফ্রন্ট অফ দ্যাট ওভাম। নাম্বার ওয়ান। নাম্বার টু, কিভাবে এই ফার্টিলাইজেশন ঘটবে? অবভিয়াসলি ওয়ান বাই ওয়ান ডিম্বাণুর বাইরে যে মেমব্রেনগুলো রয়েছে সেগুলোকে ডিগ্রেড করবে। চলো একটু দেখে নিই আমরা এক্স্যাক্টলি কিভাবে ওয়ান বাই ওয়ান সেই মেমব্রেনগুলোকে ডিগ্রেড করবে। দেখো, আমরা যদি একটু এক্স্যাক্টলি প্রেজেন্ট সিচুয়েশন আফটার ক্যাপাসিটেশন আমরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি। দেখো, ডিম্বাণু থেকে নির্গত, ডিম্বাশয় থেকে নির্গত ডিম্বাণু, সেই ডিম্বাণু রিচ করেছে কোথায়? এই যে এক্স্যাক্টলি অ্যাম্পুলার রিজিয়ানে এসে পৌঁছেছে। এখন সেই অ্যাম্পুলার রিজিয়ানে আমরা একটু আগেই দেখলাম এক্স্যাক্টলি স্পার্ম এসে রিচ করেছে। এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই একটা ডিম্বাণু, এবং সেই ডিম্বাণুর চারিদিকে অনেকগুলো স্পার্ম আমরা দেখতে পাচ্ছি। দিজ অল স্পার্মস আর ক্যাপাসিটেড স্পার্ম, তারা নিষিক্তকরণে সক্ষম। কোথায় ঘটবে? এক্স্যাক্টলি যে ফ্যালোপিয়ান টিউব, তার অ্যাম্পুলা। আমি এই ছবিটাকে একটু এনলার্জ করছি। লুক এট দিস ডায়াগ্রাম ভেরি কেয়ারফুলি। আমরা এখানে দেখতে চাইছি এই যে মেমব্রেনটা, এটা এক্স্যাক্টলি একটা ওভাম অর সেকেন্ডারি উসাইটের ছবি। লুক এট দিস 22A+X, অবশ্যই সেটা একটা ডিম্বাণু ক্রোমোজোম নাম্বার। আমরা এখানে বেশ কতগুলো কালার ইউজ করেছি। অবশ্যই এই যে রেড কালারটা ইনার মোস্ট ভাইটালাইন পর্দা, নিশ্চয়ই মনে করতে পারছো আমরা ডিম্বাণুর গঠনে পড়েছিলাম সব থেকে ভিতরের যে পর্দা। তারপরে এই যে সাদা রঙের স্পেস, পেরিভাইটালাইন স্পেস। আর তার বাইরে এই যে গ্রিন কালারের এই যে মেমব্রেন দেখতে পাচ্ছ, এই যে লেয়ার, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্টলি জোনা পেলুসিডা। আর বাইরের এই যে ব্লু কালারের মাল্টিসেলুলার লেয়ার দেখছো, দিস ইজ দ্য আউটার মোস্ট লেয়ার অফ ওভাম, করোনা রেডিয়াটা। ফলে এটাকে আমরা এনলার্জ করে দেখাতে চেয়েছি এক্স্যাক্টলি অ্যাম্পুলার রিজিয়নে অ্যাট প্রেজেন্ট হোয়াট ইজ দ্য সিচুয়েশন। একটা সক্ষম ডিম্বাণু, তার সামনে লুক এট দিস মিলিয়নস অফ স্পার্ম। আমরা বেশ কয়েকটা স্পার্ম এঁকেছি। দে অল আর ক্যাপাসিটেড স্পার্ম, তারা সবাই এখন নিষিক্তকরণের জন্য প্রস্তুত। দিস ইজ দ্য সিচুয়েশন। এখন তাহলে কি হবে? অবশ্যই এই শুক্রাণুগুলো তাদের অ্যাক্রোজোমের মধ্যে সঞ্চিত এনজাইম দ্বারা ডিম্বাণুর একটা একটা করে স্তরকে দ্রবীভূত করার চেষ্টা করবে, এবং আলটিমেটলি এই যে ডিম্বাণুর যে এই যে নিউক্লিয়াস, জার্মিনাল ভেসিকেল যাকে বলেছিলাম, এখন আমরা প্রো নিউক্লিয়াসের কথা উল্লেখ করছি, তার সাথে মিলিত হওয়ার চেষ্টা করবে। ফলে এই সিচুয়েশনে এখন স্পার্মগুলো রয়েছে। আওয়ার ফার্স্ট টার্গেট উইল বি টু ডিগ্রেড দিস করোনা রেডিয়াটা। করোনা রেডিয়াটাকে কিভাবে দ্রবীভূত করছে বা তার পরের লেয়ারগুলো কিভাবে দ্রবীভূত করছে, সেটাই আমরা এখন একটু জানার চেষ্টা করব। দেখো, আমরা এখানে এক্স্যাক্টলি ওই ছবিটাই আবার দিয়েছি। আমরা ছবির সাহায্যে বোঝার চেষ্টা করব, এবং আস্তে আস্তে আমরা জানার চেষ্টা করব কিভাবে একটা একটা করে মেমব্রেন তাকে দ্রবীভূত করে এক্স্যাক্টলি নিউক্লিয়াসের কাছে পৌঁছচ্ছে। ভেরি কেয়ারফুলি লুক অ্যাট দিস। এই মুহূর্তে আমাদের সামনে প্রথম আমি বলেছি যে ব্লু কালারের মাল্টিসেলুলার লেয়ার, দ্যাট ইজ করোনা রেডিয়াটা, ওটাই এখন শুক্রাণুর সামনে প্রথম বাধা। যদি মনে করতে পারো করোনা রেডিয়াটা কি দিয়ে তৈরি, করোনা রেডিয়াটার উপাদান হায়ালুরোনিক অ্যাসিড। সো দিস হায়ালুরোনিক অ্যাসিড ইজ সাবস্ট্রেট। ওই হায়ালুরোনিক অ্যাসিডকে দ্রবীভূত করার জন্য আমরা একটা এনজাইম পাচ্ছি, দ্যাট ইজ হায়ালুরোনিডেজ এজ। সো ইট ইজ অ্যান এনজাইম। স্যার কোথা থেকে আসছে? অবভিয়াসলি দিস ইজ দ্য টাইম যে যখন শুক্রাণুর অ্যাক্রোজোমে সঞ্চিত ওই উৎসেচকগুলো নির্গত হবে। ফলে শুক্রাণুর অ্যাক্রোজোমে সঞ্চিত হায়ালুরোনিডেজ, এই এনজাইম নির্গত হচ্ছে এবং কি করছে? করোনা রেডিয়াটার যে উপাদান হায়ালুরোনিক অ্যাসিড, সেই হায়ালুরোনিক অ্যাসিডের উপরে ক্রিয়া করছে। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট করোনা রেডিয়াটা দ্রবীভূত হচ্ছে। লুক অ্যাট দিস।
ফলে আমরা খুব সিম্পলি যদি বলি, ছবির দিকে যদি তাকাই, এই শুক্রাণুর অ্যাক্রোজোমে নিঃসৃত হায়ালুরোনিডেজ উৎসেচক, করোনা রেডিয়াটার উপাদান হায়ালুরোনিক অ্যাসিড ত্রাকে দ্রবীভূত করছে। নাও লুক এট দিস স্পার্ম। এই শুক্রাণুটাকে দেখো, অবশ্যই করোনা রেডিয়াটা দ্রবীভূত করার পর জোনা পেলুসিডার সামনে এসে পৌঁছেছে। লুক এট দিস স্পার্ম। এই যে স্পার্মটাকে আমরা দেখছি, এটা জোনা পেলুসিডার ঠিক সামনে, অর্থাৎ করোনা রেডিয়াটাকে দ্রবীভূত করার পরের অবস্থা দেখেছি। ফলে ওই শুক্রাণুর সামনে এখন সেকেন্ড ব্যারিয়ার কি? অবভিয়াসলি দ্য সেকেন্ড ওয়ান, এই যে আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ জোনা পেলুসিডা। আমরা বলেছিলাম এই জোনা পেলুসিডা। তাহলে এখন জোনা পেলুসিডাকে দ্রবীভূত করতে হবে। বাট আমি বলে রাখি, আমরা একটা স্পার্ম দেখিয়েছি, মিলিয়নস অফ স্পার্মস আর স্টিল ইন দিস রেস। এখনো অসংখ্য শুক্রাণু কিন্তু ওই জোনা পেলুসিডার সামনে রয়েছে। নাও ভেরি কেয়ারফুলি ওয়াচ। যে মুহূর্তে একটা স্পার্ম সক্ষম শুক্রাণু জোনা পেলুসিডার সামনে আসবে, কি ঘটছে? গ্র্যাজুয়ালি 1, 2, 3 তিনটে স্টেপে তিনটে ঘটনা ঘটছে। হোয়াট ইজ দ্যাট? ফার্স্ট অফ অল, জোনা পেলুসিডাতে থাকে যে উপাদান প্রোটিন, তার মধ্যে ZP3 প্রোটিন, ইট অ্যাক্টস অ্যাজ অ্যান রিসেপ্টর। এটা একটা গ্রাহকের মতো কাজ করে। ইট রিসিভস দ্যাট পার্টিকুলার স্পার্মস, ওই যে সক্ষম শুক্রাণুগুলোকে তাদেরকে রিসিভ করে এবং জোনা পেলুসিডার সাথে আবদ্ধ করে। ZP3 প্রোটিন শুক্রাণুর মস্তককে আবদ্ধ করে জোনা পেলুসিডার সাথে। ফলে যত স্পার্ম এসছে তাদেরকে রিসিভ করে জোনা পেলুসিডার সাথে আবদ্ধ করতে সাহায্য করে জোনা পেলুসিডায় উপস্থিত প্রোটিন ZP3 প্রোটিন। ভেরি নাইস। নাম্বার 2, একটু ভেবে দেখো তো, আমরা অলমোস্ট ফার্টিলাইজেশনের ফাইনাল পয়েন্টের কাছে চলে এসেছি, কিন্তু এখনো কি আমাদের কোনো রেকগনিশন হয়েছে যে whether this sperm belongs to human beings or not? ডেফিনেটলি নয়। তাহলে and that should be, সেটা হওয়া উচিত। তাহলে কি হবে? অবশ্যই there is a mechanism যেটা দিয়ে আইডেন্টিফিকেশন হবে yes this sperm belongs to homo sapiens or not। সেটাই ঘটছে কিভাবে? লুক অ্যাট দিস। এই জোনা পেলুসিডার উপাদান হিসেবে রয়েছে ফার্টিলাইজিন, which is chemically glycoprotein. I repeat once again, frequently asked question. ফার্টিলাইজিন কোথায় থাকে? ফার্টিলাইজিনের কেমিক্যাল নেচার কি? ফার্টিলাইজিন থাকে ডিম্বাণুর জোনা পেলুসিডায়, রাসায়নিক প্রকৃতিতে, যেটা একটা গ্লাইকোপ্রোটিন। যখন ওই শুক্রাণুর মস্তক দ্বারা জোনা পেলুসিডায় আবদ্ধ হয়, তখন জোনা পেলুসিডায় উপস্থিত ফার্টিলাইজিন নির্গত হয় এবং ইন রেসপন্স টু দ্যাট, ওই ফার্টিলাইজিনের রেসপন্স হিসেবে ওই যে শুক্রাণু, সেখান থেকে নির্গত হয় অ্যান্টি ফার্টিলাইজিন, হুইচ ইজ অলসো কেমিক্যালি আ গ্লাইকোপ্রোটিন। বিউটিফুল। ফলে জোনা পেলুসিডায় উপস্থিত গ্লাইকোপ্রোটিন ফার্টিলাইজিন এবং শুক্রাণু থেকে নির্গত অ্যান্টি ফার্টিলাইজিন, হুইচ ইজ অলসো আ গ্লাইকোপ্রোটিন, দিজ টু উইল রিয়াক্ট। এরা দুজনে একে অপরের প্রতি রিয়াক্ট করবে, যেটাকে আমরা বলি অ্যাগ্লুটিনেশন বিক্রিয়া। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দিস রিয়াকশন ইজ ভেরি মাচ স্পিসিস স্পেসিফিক, প্রজাতি ভিত্তিক। কেবলমাত্র সেম স্পিসিসের ফার্টিলাইজিন এবং অ্যান্টি ফার্টিলাইজিন, দে উইল কোয়াগুলেট, দে উইল অ্যাগ্লুটিনেশন। দ্যাট ইজ হোয়াই এই আইডেন্টিফিকেশনটা ভেরি ইম্পর্টেন্ট। নাও উই আর কনফার্মড দ্যাট স্পার্ম অ্যান্ড দ্য ওভাম বিলংস টু সেম স্পিসিস, সো দেয়ার ইজ নো প্রবলেম অ্যাট অল। ফলে সেকেন্ড স্টেপ কি ঘটলো? জোনা পেলুসিডা থেকে নির্গত হলো ফার্টিলাইজিন, ইন রেসপন্স টু দ্যাট অ্যাক্রোজোম থেকে নির্গত হলো অ্যান্টি ফার্টিলাইজিন। তারা একে অপরের সাথে অ্যাগ্লুটিনেশন একটা বিক্রিয়ায় আবদ্ধ হলো, যেটা দিয়ে রেকগনিশন হলো ইয়েস দ্যাট স্পার্ম অ্যান্ড ওভাম বিলংস টু সেম স্পিসিস। নাও দেয়ার ইজ নো মোর ব্যারিয়ার। সো নেক্সট হোয়াট? অবভিয়াসলি জোনা পেলুসিডার যে আবরণ, সেই আবরণটাকে ডিগ্রেড করতে হবে। নাও লুক এট দ্য ডায়াগ্রাম। ফলে এখন ওই মিলিয়নস অফ স্পার্মস, তারা এখন জোনা পেলুসিডার সাথে আবদ্ধ। অবভিয়াসলি কিভাবে এটা ডিগ্রেড হবে? এই জোনা পেলুসিডার ডিগ্রেড করার জন্য অ্যাক্রোজোমের মধ্যে উপস্থিত নানান উৎসেচক, যাদেরকে আমরা স্পার্ম লাইসিন বলি এক কথায়। আমরা লিখেছি জোনা লাইসিন, নিউরামিনিডেজ এটসেট্রা, সো মেনি এনজাইমস প্রেজেন্ট উইদিন দ্যাট অ্যাক্রোজোম, যে অ্যাক্রোজোম গলগি বডি থেকে তৈরি হয়েছে, অলমোস্ট কম্পেয়ারেবল উইথ লাইসোজোম, যার মধ্যে প্রচুর পরিমাণে উৎসেচক রয়েছে। সেই উৎসেচক জোনা লাইসিন, নিউরামিনিডেজ, স্পার্ম লাইসিন, দিজ অল
will gradually act on these zona pellucida, এবং as a result of that জোনা পেলুসিডা দ্রবীভূত, জোনা পেলুসিডা ডিগ্রেড। ফলে আমি আবার রিপিট করছি, যখনই মিলিয়নস অফ স্পার্মস এসে জোনা পেলুসিডায় আবদ্ধ হবে, ZP3 উইল রিসিভ নাম্বার 1, নাম্বার 2 ফার্টিলাইজিং অ্যান্টি-ফার্টিলাইজিং রিয়াকশন, দ্যাট ইজ অ্যাগ্লুটিনেশন। নাম্বার 3 ওয়ান্স ইট ইজ রেকগনাইজড, দেন ওই অ্যাক্রোজোমের মধ্যে উপস্থিত স্পার্মলাইসিন উৎসেচকগুলো দ্বারা জোনা পেলুসিডা দ্রবীভূত। লুক অ্যাট দিস স্পার্ম নাও। জোনা পেলুসিডা দ্রবীভূত হওয়ার ফলে ওই শুক্রাণুর মস্তক দেখতেই পাচ্ছ যে সাদা রঙের স্ট্রাকচার, যেটাকে আমরা বলেছি পেরিভাইটালাইন স্পেস, সেই পেরিভাইটালাইন স্পেসের মধ্যে কিন্তু অবস্থান করছে। ফলে এখন শুক্রাণুর অবস্থান কোথায়? এক্স্যাক্টলি পেরিভাইটালাইন স্পেস। এবং কতগুলো স্পার্ম? নট ওয়ান, স্টিল হান্ড্রেডস অফ স্পার্মস আর প্রেজেন্ট ইন দিস পেরিভাইটালাইন স্পেস। ক্লিয়ার আর নট? নাও অল দিস রিয়াকশনস, এই গোটা যা পড়লাম আমরা, প্রথমে করোনা রেডিয়াটা দ্রবীভূত করার জন্য দ্য এনজাইমস উই নিড কামিং ফ্রম অ্যাক্রোজোম, জোনা পেলুসিডাকে দ্রবীভূত করার জন্য অল দ্য এনজাইমস উই নিড also coming from acrosome. So overall all this reaction is known as acrosome reaction, and for board exam acrosome bikriya key for 2 marks or 3 marks, this is going to be very important. ফলে acrosome bikriya by acrosome reaction is over. Now hundreds of sperms are present in this perivitaline space, but এই মুহূর্তে তোমাদের যেটা বিশেষভাবে মনে হচ্ছে স্যার hundreds of sperms are present, but obviously আপনি বলেছিলেন ডেফিনেশনের সময় একটা শুক্রাণু দ্বারা একটা ডিম্বাণুর নিষিক্তকরণ হবে। হাউ ইজ ইট গোয়িং টু বি পসিবল? বিকজ স্টিল হান্ড্রেডস অফ স্পার্মস আর প্রেজেন্ট। ইয়েস, চলো আমরা সেটা দেখে নিই যে কিভাবে এতগুলো স্পার্মের মধ্যে থেকে আমরা কেবলমাত্র ফিটেস্ট স্পার্ম দ্যাট উইল বি সিলেক্টেড বাই দ্য নেচার, সেটা আমরা দেখব। কিন্তু সেটা দেখতে যাওয়ার আগে আমরা একটু একটা শব্দ সম্পর্কে আলোচনা করব, যে শব্দটাকে আমরা বলছি পলিস্পার্মি। লুক অ্যাট দিস, আমরা এখানে লিখেছি পলিস্পার্মি। হোয়াট ইজ দ্যাট? একটা ডিম্বাণুকে যদি একটা শুক্রাণু নিষিক্ত করে, দ্যাট ইজ কল্ড মোনোস্পার্মি। মোনো মিন্স ওয়ান। আর যদি একটা ডিম্বাণুকে অসংখ্য শুক্রাণু নিষিক্ত করে, দ্যাট ইজ কল্ড পলিস্পার্মি। পলি মিন্স সো মেনি। আমাদের হিউম্যান ফার্টিলাইজেশন ইজ মোনোস্পার্মি, যেখানে একটা ডিম্বাণু একটা শুক্রাণু দ্বারাই নিষিক্ত হবে। আমরা গোটা অ্যানিমাল ওয়ার্ল্ডের দিকে তাকালে দেখব পলিস্পার্মির প্রচুর এক্সাম্পল আমরা দেখতে পারবো। সি আর্চিন থেকে শুরু করে কিছু সিলেক্টেড অ্যাম্ফিবিয়ানস, বার্ডস, রেপটাইলস, তাদের ক্ষেত্রেও পলিস্পার্মি হয়। বাট ডেফিনেটলি ইউ মাস্ট রিমেম্বার হিউম্যান ফার্টিলাইজেশন ইজ মোনোস্পার্মি। দ্যাট মিনস ওয়ান ওভাম উইল বি ফার্টিলাইজড বাই আ সিঙ্গল স্পার্ম। একটা ডিম্বাণু একটা শুক্রাণু দ্বারাই নিষিক্ত হবে। বাট হিয়ার ইজ দ্য কোয়েশ্চেন, এই মুহূর্তে পেরিভাইটালাইন স্পেসে হান্ড্রেডস অফ স্পার্মস রয়েছে, দে অল আর রেডি টু ফার্টিলাইজ। But as monospermy is the process, how this situation of polyspermy will be prevented? কিভাবে এই পলিস্পার্মির অবস্থাটাকে প্রতিরোধ করা যাবে? লিসেন ভেরি কেয়ারফুলি। এখন এই যে পেরিভাইটালাইন স্পেসে অসংখ্য স্পার্ম এসছে, ঠিক তারপরেই রয়েছে এই আমাদের রেড কালারের যে লেয়ার, দ্যাট ইজ এক্স্যাক্টলি ইনারমোস্ট লেয়ার, ভাইটালাইন মেমব্রেন। আমি বলছি সাপোজ দিস ইজ দ্য ভাইটালাইন মেমব্রেন। আমরা অলরেডি জানি, ক্লাস 11এই তোমাদের ধারণা আছে, নর্মালি একটা মেমব্রেনের বাইরে আউটসাইড দ্যাট ইজ পজিটিভ অ্যান্ড ইনসাইড দ্যাট ইজ নেগেটিভ ইন নর্মাল কন্ডিশন, অ্যান্ড দিস সিচুয়েশন ইজ নোন অ্যাজ পোলারাইজেশন। দিস ইজ পোলারাইজেশন। যখন একটা কোনো স্টিমুলেশন এখানে পড়ে, এসে পৌঁছয় সেল মেমব্রেনে, দ্য সিচুয়েশন চেঞ্জেস অ্যান্ড দ্যাট ইজ কল্ড ডিপোলারাইজেশন। নার্ভাস সিস্টেমের চ্যাপ্টার আমরা পড়েছিলাম। এক্স্যাক্টলি দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন হিয়ার অলসো। ফার্স্ট অফ অল, এই পলিস্পার্মিকে আমরা দুটো পর্যায়ে প্রিভেন্ট করি। কিরকম? একটাকে বলেছি প্রাইমারি প্রিভেনশন, প্রাথমিকভাবে প্রতিরোধ করব, ফার্স্ট, এবং আরেকটাকে বলেছি সেকেন্ডারি প্রিভেনশন, বাট দ্যাট ইজ পার্মানেন্ট ব্লকেজ। কিভাবে করব? যে মুহূর্তে এই ভাইটালাইন পর্দার সামনে সো মেনি স্পার্মস আর প্রেজেন্ট, আউট অফ দ্যাট সো মেনি স্পার্মস, অতগুলো শুক্রাণুর মধ্যে কোনো একটা শুক্রাণু 0.1 মিলিসেকেন্ড আগে হলেও যে মুহূর্তে ভাইটালাইন পর্দাকে টাচ করলো, এনি ওয়ান সিঙ্গল স্পার্ম, দ্যাট অ্যাটাচমেন্ট অফ দ্য স্পার্ম উইথ দ্য ভাইটালাইন মেমব্রেন will act as a stimulation
সেটাই একটা উদ্দীপক হিসেবে কাজ করলো, উদ্দীপনা হিসেবে কাজ করলো। Due to that attachment, the situation now changes. What happens? Outside becomes negative and inside becomes positive. That is called depolarization. Look at this. Vitaline পর্দার depolarization. কিভাবে হলো? আগে টাচ করার আগে বাইরেরটা ছিল পজিটিভ, ভিতরটা ছিল নেগেটিভ। যে মুহূর্তে কোনো একটা স্পার্ম ফার্স্ট টাচ করলো ভাইটালাইন মেমব্রেনকে, ইমিডিয়েটলি দ্য সিচুয়েশন চেঞ্জেস। সিচুয়েশন চেঞ্জ করে বাইরেরটা হয়ে গেল নেগেটিভ আর ভিতরেরটা হলো পজিটিভ। দ্যাট সিচুয়েশন ইজ কল্ড ডিপোলারাইজেশন। দিস ডিপোলারাইজেশন কজেস প্রাইমারি ব্লকেজ অফ আদার নিউ স্পার্মস। দ্বিতীয় কোনো শুক্রাণু এসে ওই ভাইটালাইন পর্দাকে পেনিট্রেট করতে আর পারবে না। দিস ইজ প্রাইমারি ব্লকেজ বাট নট পার্মানেন্ট ব্লকেজ। সো হোয়াট উইল বি দ্য পার্মানেন্ট ব্লকেজ? সেকেন্ড আমরা দেখছি তাহলে পার্মানেন্ট ব্লকেজ বা সেকেন্ডারি ব্লকেজ কিভাবে করছি। লুক অ্যাট দিস ভেরি কেয়ারফুলি। এখন এই যে পেরিভাইটালাইন স্পেস, পেরিভাইটালাইন স্পেসে উপস্থিত রয়েছে ক্যালসিয়াম আয়ন Ca++। অ্যাটাচমেন্টের ফলে এই Ca++ উইল এন্টার ইনটু দ্য উপপ্লাজম, অর্থাৎ এখান থেকে ক্যালসিয়াম আয়নের প্রবেশ ঘটছে এই ডিম্বাণুর সাইটোপ্লাজমে। লুক অ্যাট দিস, Ca++ উপপ্লাজমে প্রবেশ করে। ওয়াই? এই অ্যাটাচমেন্টের ফলে আয়ন ওপেনিং গেটগুলো খুলে যায় এবং ক্যালসিয়াম আয়ন পেরিভাইটালাইন স্পেস হতে ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করে। ভেরি নাইস। হোয়াট নেক্সট? নেক্সট এই ক্যালসিয়াম আয়ন, এই যে ডটগুলো দেখছো, দিজ আর কল্ড কর্টিক্যাল গ্র্যানিউলস। নিশ্চয়ই ডিম্বাণুর গঠন তোমাদের মনে পড়ছে। এই কর্টিক্যাল দানা, যেটা একটা পলিস্যাকারাইড, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিবিউলস দিয়ে তৈরি, সেই কর্টিক্যাল দানার সাথে যুক্ত হয় এই ক্যালসিয়াম আয়ন। রেজাল্ট অফ দ্যাট, এই কর্টিক্যাল গ্র্যানিউলসগুলো তাদের উপাদানে বিশ্লিষ্ট হয়। অর্থাৎ এই কর্টিক্যাল গ্র্যানিউলসগুলো যেগুলো দেখছো ওখানে রেড কালার হয়ে রয়েছে, এখন সেই রেড কালারটা এইভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, তাদের উপাদান বা কম্পোজিশনে বিশ্লিষ্ট হচ্ছে এবং গ্র্যাজুয়ালি তারা এসে এই ভাইটালাইন মেমব্রেনের সাথে যুক্ত হচ্ছে। কারা? কর্টিক্যাল দানার এই উপাদান। বিকজ অফ দ্যাট কর্টিক্যাল গ্র্যানিউলস কম্পোজিশন আর এই যে ভাইটালাইন মেমব্রেন, এরা দুজনে যুক্ত হয়ে যে স্ট্রাকচার তৈরি করছে, দ্যাট বিকামস রিজিড, সলিড, সেটা দৃঢ় হয়, শক্ত হয়, যাকে আমরা এক্স্যাক্টলি নাম দিয়েছি ফার্টিলাইজেশন মেমব্রেন বা নিষেক পর্দা। লুক অ্যাট দিস, কর্টিক্যাল দানা আর ভাইটালাইন পর্দা তাদের দুজনের সংযুক্তি, আর অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট আমরা কি পেয়েছি? নিষেক পর্দা গঠন, ফার্টিলাইজেশন মেমব্রেন গঠন। এই ফার্টিলাইজেশন মেমব্রেন গঠনের ফলে আরও যত সময় এগিয়ে যেতে থাকে, এই পেরিভাইটালাইন স্পেস ক্রস করে ওই উপাদানগুলো এসে এই জোনা পেলুসিডার সাথেও যুক্ত হয়। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট জোনা পেলুসিডাও দৃঢ় হয়। ফলে এই ফার্টিলাইজেশন মেমব্রেন এবং দৃঢ় জোনা পেলুসিডা দুটোকে অতিক্রম করে দ্বিতীয় কোনো শুক্রাণু আর ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করতে পারে না। অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল ব্লকেজ অফ পলিস্পার্মি। এই যে গৌণ প্রতিরোধ বা মন্থর প্রতিরোধ, যেটা চূড়ান্ত প্রতিরোধ। ফলে প্রথমটায় দেখেছিলাম ডিপোলারাইজেশনের ফলে সেকেন্ড কোনো স্পার্ম এন্ট্রি পাবে না। এখন আমরা দেখলাম ফার্টিলাইজেশন মেমব্রেন নিষেক পর্দা গঠন এবং জোনা পেলুসিডা দৃঢ় হওয়ার ফলে দ্বিতীয় কোনো স্পার্ম ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করবে না। ফলে পলিস্পার্মি প্রিভেনশন হলো। দিস ইজ নোন অ্যাজ প্রিভেনশন অফ পলিস্পার্মি, পলিস্পার্মি প্রতিরোধ। আই থিঙ্ক ইউ গট দ্য আইডিয়া নাও। কিভাবে একাধিক শুক্রাণুর মধ্যে থেকে নেচার কেবলমাত্র ফিটেস্ট, যে সবার আগে টাচ করেছে ভাইটালাইন পর্দাকে, তাকেই সিলেক্ট করলো। দিস ইজ প্রিভেনশন অফ পলিস্পার্মি। বাট ডিউরিং দিস টাইম আর একটা ঘটনা ঘটছে। কি? যে মুহূর্তে একটা স্পার্ম ভাইটালাইন মেমব্রেনকে টাচ করলো, সেই মুহূর্তে মনে রাখতে হবে, আমরা বারবার বলে এসেছি, অ্যাকচুয়ালি দিস ইজ সেকেন্ডারি উসাইট। এই মুহূর্তে এই সেকেন্ডারি উসাইট সেকেন্ড মিওটিকের সেকেন্ড মেটাফেজ স্টেজে গিয়ে স্টপ হয়ে রয়েছে, ফার্দার ডিভিশন। বাট এই অ্যাটাচমেন্টটাই উদ্দীপনা হিসেবে কাজ করলো এবং ওই সেকেন্ডারি উসাইট মেটাফেজ 2 পর অ্যানাফেজ 2, টেলোফেজ 2 ভেরি কুইক কমপ্লিট করলো। নাও ইট ইজ এক্স্যাক্টলি অ্যান আইডিয়াল ওভাম।
ওই সেকেন্ডারি ইউসাইট বাকি বিভাজন কমপ্লিট করে একটা ডিম্বাণুতে পরিণত হলো। আমি ক্লিয়ার অর নট? নাও এই যে নিষেক পর্দা গঠিত হলো, লুক অ্যাট দিস, আমরা এখানে একটা কনিক্যাল স্ট্রাকচার তৈরি করেছি। এক্স্যাক্টলি নিষেক পর্দা সেটা একটা কোণের মতো গঠন তৈরি করেছে, যাকে বলেছি নিষেক শঙ্কু, ফার্টিলাইজেশন কোণ। ওই ফার্টিলাইজেশন কোণের মধ্য দিয়ে only head of that selected sperm, নির্বাচিত শুক্রাণুর মস্তক, কেবলমাত্র সেটাই প্রবেশ করবে এই ডিম্বাণুর সাইটোপ্লাজমে। এবং মনে করো শুক্রাণুর মস্তকে কি রয়েছে? ডেফিনেটলি নিউক্লিয়াস রয়েছে। ইয়েস, নিউক্লিয়াস along with that proximal centriole that is going to enter through this fertilization cone into this ওপ্লাজম। অর্থাৎ এখন আমরা দেখছি ডিম্বাণুর সাইটোপ্লাজমে সক্ষম ওই যে শুক্রাণু, তার নিউক্লিয়াস দ্যাট ইজ মেল প্রোনিউক্লিয়াস এবং তার কাছেই থাকা প্রক্সিমাল সেন্ট্রিওল, তারা দুজনে প্রবেশ করেছে। ফলে ইট ইজ মোর ক্লোজার টু দ্যাট ফিমেল প্রোনিউক্লিয়াস। সো অবভিয়াসলি ক্লাইম্যাক্স ইজ ভেরি নিয়ার। ফলে আমরা লাস্ট দেখব কিভাবে এই দুটো প্রোনিউক্লিয়াসের মিলন ঘটছে এবং যার ফলে একটা জাইগোট তৈরি হচ্ছে। দ্যাট স্টেপ, লুক অ্যাট দিস ডায়াগ্রাম এক্স্যাক্টলি। আমরা যদি দেখি, দেখুন এই হলো সেই ডিম্বাণুর সাইটোপ্লাজম, যেখানে আমরা দেখছি দুটোই নিউক্লিয়াসকে দেখতে পাচ্ছি। এটা শুক্রাণুর নিউক্লিয়াস দ্যাট ইজ মেল প্রোনিউক্লিয়াস আমরা যেটা বলেছিলাম, এবং অপর যে নিউক্লিয়াস রয়েছে এটাকে যদি আমরা বলি ডিম্বাণুর নিউক্লিয়াস, প্রোনিউক্লিয়াস। অবভিয়াসলি এই দুটো ফিউশন হবে এবং দেখতেই পাচ্ছ একটা জাইগোট গঠিত হয়েছে। কিভাবে এই মেল প্রোনিউক্লিয়াস ফিমেল প্রোনিউক্লিয়াস গ্র্যাজুয়ালি তারা মিলিত হয়েছে এবং এখানে এক্স্যাক্টলি ইউনিসেলুলার জাইগোট ক্রোমোজোম নাম্বার n থেকে অবভিয়াসলি এটা 2n তৈরি হবে। দিস ইজ ডায়াগ্রামেটিকলি প্রেজেন্টেশন। লুক অ্যাট দিস, এটা হলো শুক্রাণুর নিউক্লিয়াস। ইট ক্যান বি 22a প্লাস এক্স অর 22a প্লাস ওয়াই, বাট অবভিয়াসলি এটা 22a প্লাস এক্স। তারা দুজনে মিলিত হচ্ছে, মেল প্রোনিউক্লিয়াস ফিমেল প্রোনিউক্লিয়াস। অবভিয়াসলি নিউক্লিয়াস মানে তার মধ্যে রয়েছে ক্রোমোজোম, গ্র্যাজুয়ালি নিউক্লিয় পর্দা তার অবলুপ্তি ঘটবে, দুটো ফিউশন হয়ে আমরা এই কমপ্লিটলি দেখছি। অবভিয়াসলি দিস ইজ জাইগোট হ্যাভিং 2n নাম্বার অফ ক্রোমোজোম। এটাই আমাদের আলটিমেট অবজেক্টিভ ছিল। দেখো প্রসেসটাকে আমরা বলেছি অ্যাম্ফিমিক্সিস। হোয়াট ইজ অ্যাম্ফিমিক্সিস? অ্যাম্ফি মিনস বোথ। বোথ কারা? মেল প্রোনিউক্লিয়াস এবং ফিমেল প্রোনিউক্লিয়াস। মিক্সিস দ্যাট ইজ মিক্সিং, অর্থাৎ তাদের দুজনের মিক্সিং। কিভাবে ঘটছে? শুক্রাণুর নিউক্লিয়াস গৌণ ওসাইটের সাইটোপ্লাজমে প্রবেশ। এক্স্যাক্টলি এখন আর আমরা গৌণ ওসাইট না বলে ভেরি সিম্পলি ডিম্বাণুই বলতে পারি। ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ। লুক অ্যাট দিস, এক্স্যাক্টলি দিস হ্যাপেন্স। মিওসিস 2 কমপ্লিট। কোন দশায় গিয়ে থেমে থাকে প্রশ্ন আসে। মনে রাখতে হবে মেটাফেজ 2-তে গিয়ে থেমেছিল, এখন সেটা কমপ্লিট করে ফেলেছে। ফলে আমরা এক্স্যাক্টলি পেয়েছি ডিম্বাণু। তাহলে সেকেন্ডারি ইউসাইট থেকে ডিম্বাণু সৃষ্টি, তাহলে শুক্রাণু ও ডিম্বাণুর প্রোনিউক্লিয়াসের মিলন। অ্যাজ দ্য রেজাল্ট অফ দ্যাট, ইয়েস, যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম সেটাই হলো ইউনিসেলুলার জাইগোট। দেখো ডিপ্লয়েড জাইগোট আমরা পেয়েছি। ফলে দুটো প্রোনিউক্লিয়াসের মিলন এবং জাইগোট সৃষ্টি। দিস ইজ দ্য ক্লাইম্যাক্স অফ ফার্টিলাইজেশন। ফলে আমরা শুরু করেছিলাম ডিম্বাণুর নিঃসরণ এবং যোনিপথে শুক্রাণুর ইনসেমিনেশন, গ্র্যাজুয়ালি ক্যাপাসিটেশন, অ্যাক্রোজোম বিক্রিয়া দ্বারা পর্দার ডিগ্রেডেশন, কর্টিক্যাল বিক্রিয়া ঘটলো, তারপর আমরা দেখলাম পলিস্পার্মি প্রিভেন্ট হলো, ফাইনালি দুটো নিউক্লিয়াস এসে আমাদের ফিউজ করে একটা ইউনিসেলুলার জাইগোট তৈরি করলো। দিস ইজ দ্য মোস্ট ফ্যাসিনেটিং পার্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, ইয়েস, ফার্টিলাইজেশন। এখন আমরা গোটা যে জিনিসটাকে দেখলাম, চলো একটা সুন্দর বিউটিফুল ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিই। সেটাই হবে আমাদের স্মার্ট ক্লাসের আসল প্রাপ্তি। হিউম্যান ফার্টিলাইজেশন দ্যাট ইজ মনোস্পার্মি। এক্স্যাক্টলি দেখো আমাদের এই ফিমেল জেনিটাল ট্র্যাক্টে যে স্পার্ম ইজাকুলেট হয়েছে তাদের সুইমিং, মিলিয়নস অফ স্পার্মস আর মুভিং। অবশ্যই তাদের একটাই ডেস্টিনেশন, সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলার রিজিয়নে। শুক্রাণুগুলো তাদের লেজের সঞ্চালন দ্বারা গ্র্যাজুয়ালি তারা মুভ করছে এবং ক্যাপাসিটেশন সেই প্রসেসটাই কিন্তু এই সময় ঘটছে। লুক অ্যাট দিস, মিলিয়নস অফ স্পার্মস আর মুভিং ভেরি ফাস্টার। এবং তারা কোথায় যাচ্ছে? এক্স্যাক্টলি অ্যাম্পুলার রিজিয়নে অবস্থান করছে একটাই মাত্র ডিম্বাণু, দ্যাট ইজ সেকেন্ডারি ইউসাইট। এক্স্যাক্টলি যদি আমরা দেখি এই যে স্পার্মগুলো যাচ্ছে, লুক অ্যাট দিস, লুক অ্যাট দেয়ার মোটিলিটি। তাদের যে টেল রিজিয়ন রয়েছে সেখানে এটিপেসে এই যে এক্স্যাক্টলি স্পার্মগুলো যাচ্ছে। ফলে এই স্পার্মগুলোর মুভমেন্ট দ্বারা
আমরা এক্স্যাক্টলি পৌঁছবো ডিম্বাণুর কাছে এবং তাদের একটা একটা করে পর্দাগুলোকে ডিগ্রেড করতে হবে। লুক অ্যাট দিস। এদিকে এই যে স্পার্মগুলোর মুভমেন্ট হচ্ছে, ডিউরিং দিস টাইম ক্যাপাসিটেশন চলছে। যোনিপথ থেকে এই শুক্রাণুগুলো এক্স্যাক্টলি তারা ফ্যালোপিয়ান টিউবের দিকে মুভ করতে শুরু করছে। বিউটিফুল প্রেজেন্টেশন। লুক অ্যাট দিস। এই যে স্পার্মের সুইমিংগুলো যাচ্ছে একদম। আমরা যদি সেম দেখি ডিউরিং দিস টাইম, এই যে ক্ষেত্রে এই যে ওভুলেশনের ফলে দেখো এই যে ডিম্বাণুটা এক্স্যাক্টলি ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলার রিজিয়নে রিচ করছে। এদিকে স্পার্মস আর মুভিং অ্যাবসলিউটলি এখান থেকে গিয়ে রয়েছে এক্স্যাক্টলি আমাদের ডিম্বাণু। স্পার্মগুলো রিচ করছে এক্স্যাক্টলি ওই ডিম্বাণুর সামনে। লুক অ্যাট দিস। These are the sperms, they are moving very faster. Still millions of sperms are in the race. অসংখ্য শুক্রাণু নির্গত হচ্ছে। এই মুহূর্তে আমাদের দেখে মনে হচ্ছে ইট ইজ গোয়িং টু বি পলিস্পার্মি, বাট ইট ইজ নট কারেক্ট। ফলে আমরা দেখবো, দেখো প্রথমেই একটা ডিম্বাণুর এই যে বাইরের আবরণ যেটাকে আমরা বলেছি করোনা রেডিয়াটা, তার সাথে গিয়ে আবদ্ধ হচ্ছে এই স্পার্মগুলো। এখন গ্র্যাজুয়ালি হায়ালুরোনিক অ্যাসিড সেই অ্যাসিড দ্বারা ডিগ্রেড করবে হায়ালুরোনিডেজ এনজাইম, সেটা ডিগ্রেড করবে হায়ালুরোনিক অ্যাসিডকে এক্স্যাক্টলি গ্র্যাজুয়ালি এই যে করোনা রেডিয়াটা দ্রবীভূত, তারপরে অন্যান্য এনজাইম দ্বারা এর ভিতরে জোনা পেলুসিডাও দ্রবীভূত হবে। অসংখ্য স্পার্ম এসে রয়েছে, বাট অ্যাজ পলিস্পার্মি ইজ প্রিভেন্টেড, এরা কেউই কিন্তু আর ভিতরে প্রবেশ করার চান্স পাবে না। অনলি লুক অ্যাট দিস হেড রিজিয়ন, যেটা সিলেক্টেড স্পার্ম তার মস্তক কেবলমাত্র ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করেছে। অ্যান্ড অবভিয়াসলি লুক অ্যাট দিস ফাইনাল স্টেজ, যেটার ক্ষেত্রে দুটো প্রোনিউক্লিয়াস ইউনাইটস। ইয়েস, অ্যান্ড দিস এন অ্যান্ড এন ইউনাইটস টু ফর্ম দ্য টুইন। দিস ইজ ইউনিসেলুলার জাইগোট। এখনো এই জাইগোট কোথায় রয়েছে? এই জাইগোট কিন্তু এখনো রয়েছে অ্যাম্পুলার রিজিয়নে। দেখো তাদের ক্রোমোজোমের কিভাবে মিলন ঘটছে, এক্স্যাক্টলি মেল অ্যান্ড ফিমেল প্রোনিউক্লিয়াসের মিলন। এটাই হলো অ্যাম্ফিমিক্সিস, ক্লাইম্যাক্স অফ দিস ফার্টিলাইজেশন প্রসেস। এই যেটা তৈরি হলো এই জাইগোট ইউনিসেলুলার, এটা এক্স্যাক্টলি গ্র্যাজুয়ালি অ্যাম্পুলা থেকে আস্তে আস্তে ইউটেরাইন ক্যাভিটির দিকে আসছে, অ্যান্ড ডিউরিং দ্যাট কোর্স জাইগোট উইল বিগিন টু ডিভাইড। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ফার্টিলাইজেশন প্রসেস ইজ অল অ্যাবাউট। আশা করি এই নিষেকের গোটা ক্লাসটা তোমরা প্রপারলি ফলো করলে, প্রত্যেকটা স্টেপ যদি প্রপারলি দেখো, কিভাবে পলিস্পার্মি থেকে মনোস্পার্মি হলো, কিভাবে ডিম্বাণুর এক একটা পর্দা ডিগ্রেড হলো, ফাইনালি দুটো নিউক্লিয়াস কিভাবে মিলিত হয়ে জাইগোট তৈরি করলো, পুরো কনসেপ্টটাই ক্রিস্টাল ক্লিয়ার হবে। ফলে ক্লাসটা অবশ্যই ফলো করো এবং নিজেকে করে তোলো নিষেক বা ফার্টিলাইজেশনের জন্য মোস্ট পারফেক্ট। বায়োলজির বিভিন্ন বিষয়ের ভিডিওর জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করো।